अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দাদু তো বাইরে এসেছে, আমি এক্ষুনি নন্দিনীকে ডেকে আনছি। বাগান পেয়েছিস নাকি? গাছের মতো দাঁড়িয়ে আছে, যা কাজ কর নিজের। ভাই, ভালো হয়েছে বেরিয়েছিস। ওই বিরাট ভাই এসেছিলেন বিভার সম্বন্ধের ব্যাপারে কথা বলতে। আসুন। জয় শ্রীকৃষ্ণ। আসুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এসো এসো। এমনিতে তো আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা বহু বছর আগেই ঠিক করে নিয়েছি, কিন্তু এত বছর কেটে গেছে, সবকিছু বদলে গেছে, ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে। সেই জন্য আমি ভাবলাম যে ওরাও নিজেদের মধ্যে কথা বলে নিক, আর আমিও ধর্মরাজ বাবুর সাথে কথা বলে নিই। কেননা এই সম্বন্ধটা উনি তো ঠিক করেছিলেন, সেই জন্য ওনার সাথে তো কথা বলতেই হবে। আপনারা সবাই এত চুপচাপ কেন? আর ধর্মরাজকেও তো দেখছি না। বিরাট? হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম। আর ভাড়া ভাই তো বাড়িতেই আছে, ওপরে নিজের ঘরে। আর বিভা? বিভার একটা জরুরি ফোন এসেছিল, তাই একটা আর্জেন্ট মিটিং এর জন্য ওকে সুরাটে যেতে হয়েছে। আপনি তো জানেনই যে ওর কাজ কিরকম। ধর্মরাজ তো বাড়িতে আছে, তাই না? হ্যাঁ, ও বাড়িতেই আছে। বাড়িতেই আছে যখন এখানে আসছে না কেন? যখন বিরাট কালকে সবকিছু জানিয়ে দিয়েছিল, তখন একজন মেয়ের বাবা তার মেয়ের বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না কেন? যাই হোক, আপনি ধর্মরাজকে ডেকে পাঠান, আমি ওর সাথে কথা বলতে চাই। সেরম কথা নয় বাবা, ওর শরীরটা ঠিক না তো, তাইও ঘরে বিশ্রাম নিচ্ছে। মা, ভাড়া ভাইকে আমি নিচে নিয়ে আসছি। আমি এখনই আসছি। বিরাট, বিরাট, একটা কথা শোনো। কি আছে? তুমি ধর্মরাজের সঙ্গে কথা বলতে যাচ্ছ তো? একটু ভেবেচিন্তে কথা বলো। দেখো, তোমার আর ওর সম্পর্ক কোনোদিন ভালো ছিল না,
আর এটাও হতে পারে ও পুরনো কথা এখনো ভুলে উঠতে পারেনি। যেন ভুল করো না। নিচে যাও তুমি। ডিএম দরজা খোলো। দরজাটা খোলো ডিএম। দেখো ডিএম, আমি জানি তুমি ঘরের ভেতরে আছো, দরজাটা খোলো। বদ্ধ ঘরে পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে একলা বসে থাকা, নিজের সংসার নিজের পরিবার থেকে আলাদা থাকা, এসব কি ডিএম? নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে বাইরের দুনিয়ার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয় না। তোমার পরিবারের সত্যিটা বাইরের লোকের কাছে আড়াল করতে পারবে না। সেই সম্পর্ক ভেঙে যাবে না যেটা তোমার রক্তের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে যাবে না যেটা তুমি বছরখানেক আগে জুড়েছিলে নিজের ছোট মেয়ে বিভার বনরাজ গোয়েলের ছেলের সাথে। মেয়ের বাবা তুমি, এই মান অভিমানের খেলা করছো মেয়ের শ্বশুর বাড়ির লোকের সঙ্গে। হ্যাঁ, চলো নিচে চলো, নিচে চলো ডিএম। দেখো আমি বলে দিচ্ছি, তুমি যদি নিচে আমার সঙ্গে না যাও তো আমি নিচে গিয়ে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেব। বুঝতে পারছো ডিএম? আমি ওই সম্পর্ক ভেঙে দিতে যাচ্ছি যে সম্পর্ক তুমি তৈরি করেছিলে। সবার সামনে আমি সত্যিটা বলে দেবো যে বিগত 9 বছরে তুমি তোমার পরিবারের একটা সদস্যের সঙ্গে কোনো সম্পর্ক রাখোনি। যাদের তুমি মা বাবা মনে করো, একবার এই 9 বছরে একবারও তাদের কোনো খোঁজ রাখোনি। চিৎকার কেন করছিস তুই? হ্যাঁ, জোরে কথা বলতে সমস্যা হয় আমার। একটা কথা ভালো করে শোন, তুই যে কথাগুলো বলছিস না, এই কথাগুলোতে আমার কোনো রকম আগ্রহ নেই, কেননা কারোর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রইল না। আজ নিচে আমার মেয়ের সম্পর্ক তৈরি হবে, তোমার মেয়ে নয়। কারণ বিভা আজ থেকে আমার মেয়ে। তোমার কাছ থেকে তোমার ফ্যাক্টরি আমি কেড়ে নিতে পারিনি, ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে তো আমি কেড়ে নিতে পেরেছি। আজ থেকে বিভার ওপর আমার অধিকার, শুধু আমার। ওর বিয়ে আমি দেব, শুধু আমার অধিকার ওর উপরে, বুঝেছো তুমি? ওর বিয়ে আমি দিয়ে ছাড়বো। ডিএম, ডিএম না, দরজা বন্ধ করবে না, আমার কথা শোনো, শোনো ডিএম। উনি এক্ষুনি এখান থেকে চলে গেছেন মেশো। উপরে যা কিছু হয়েছে তা উনি পরিষ্কার শুনতে পেয়েছেন। যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছি ওনার কাছে। পাথরে পরিণত হয়েছে ও। কি করিনি আমি? এমনকি আমি ওর আঁতে ঘা দিয়ে কথা বলেছি, কিন্তু এলো না ও। জানি না কি করব, ওর সাথে ঝগড়া করব কিংবা চুপ করে বসে থাকবো। আর ওর সঙ্গে ঝগড়া করাও দেয়ালে মাথা ঠোকার মতন দেখে নিয়েছি আমি। যদি আজ এখানে কেউ সব থেকে বেশি ওর অভাব বোধ করে, সেটা হলো আমি। আজ আমার সামনে কোনো বাঘ বেঁচে নেই যার সঙ্গে আমি ঝগড়া করি, তার উপর ঝাঁপিয়ে পড়ি।
সবথেকে বেশি দুঃখের কথা হলো মা, আজ ডিএম এর কাছে নিজের বাচ্চাদের কোনো চিন্তাই নেই। যাদের বাচ্চা নেই তাদের জিজ্ঞাসা করো তাদের কতটা দুঃখ। কিন্তু এই কথা ডিএম বুঝতে পারবে না। ডিএম এর বাচ্চাদের মেশো হই আমি, আর মা মেশো হবার দরুন বিভার বিয়ের দায়িত্ব আমার। আমি বিভার বিয়ে দেব, আর আজ থেকে প্রতিটা মুহূর্ত আমি ওই পথ দেখব যেদিন যেদিন সম্পর্কের ব্যাপারে ডিএম কে হারাতে পারবো। মা কোনোভাবেই তো জিততে হবে ওর থেকে। তোর ভালোবাসাটা আমি বুঝি বাবা, ভালো হলো এই বাড়ির বাচ্চাদের জন্য তোর টান আছে, ভালোবাসা আছে, কিন্তু তুই ধর্মরাজের সাথে কখনো শত্রুতাটা ভুলিস না। হ্যাঁ, আমি চাই ধর্মরাজ তোর সঙ্গে লড়াই করুক, তোদের ঝগড়াটা বজায় থাকুক। জানিস কেন? পাথরে যদি বারবার আঘাত করা হয় সে পাথর টুকরো হয়ে যায়। আর আমি এটাই চাই যে ধর্মরাজ ভেঙে পড়ুক, আর আমার সন্তান ফিরে আসুক আগের মতো। ব্যাস এইটুকুই চাই, আমার ছেলে ফিরে আসুক আগের মতো এই জীবনে। ভাসুরের জন্য খুব চিন্তা হচ্ছে। কাল থেকে স্টোর রুমে বন্ধ হয়ে আছে, কিছু খাইও নিও। তুমি ওষুধ খেয়েছো তো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আর মনে আছে আজকে দুপুরে ডাক্তারের কাছে যেতে হবে? বসো। লক্ষ্মীকেও সাথে নিয়ে যাব। ওখানে আমার লক্ষ্মীর কিসের প্রয়োজন? হিতেন দাদা। মঙ্গি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। বসো। মঙ্গি, কেমন আছিস তুই? ভালো আছি। আয় না, জল খাবার খাবি? আসছি। আর বৌদি, এটা তোমার জন্য। এটা কি? দেখো, তোমার পছন্দের খাবার। এইসবের আবার কি দরকার আরে ছিল? প্রয়োজন ছিল তো। আসলে আমি বিভা ম্যামের জন্য হীরা আনছিলাম তো, তখন ভাবলাম তোমার জন্য কিছু আনি। তোমার পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। আর এমনিও এই সময় নিজের ভালো লাগার খাবারগুলোই খেতে হয়। মঙ্গি, এখানে কি করছিস? তোর এই সময় কারখানায় থাকার কথা। তুই খুব ভালো করে জানিস যে নিয়ম ভাঙা আমি একদম পছন্দ করি না। তাহলে এখানে কেন এসেছিস? ম্যাম, ওই আসলে আপনাকে হিরেটা দেওয়ার ছিল, আমি ভেঙে ফেলেছিলাম তো, তাই আমি এটা ঠিক করে এনেছি। এবার একটা নয়, দুটো হিরে এনেছি। 10টা থেকে 6টা পর্যন্ত আমি কারখানাতেই থাকি। এই হিরেটা তুই ওখানেও দিতে পারতিস। বিভা, তুই এসব কি বলছিস? মঙ্গি এমপ্লয় হওয়ার আগে এই বাড়ির সদস্য, সম্পর্কে তোর মাসি হয় এটা তুই ভালো করেই জানিস। হিতেন দাদা, বিভা মাইয়া বংশী নিজের কাজ আর পরিবারকে আলাদা জায়গায় রাখে। মঙ্গি, তুই কারখানায় যা, আর মেহরা বাবুকে বল আমার 3 দিনের মধ্যে সমস্ত কনসাইনমেন্ট রেডি চাই, যা আমি ওনাকে বলেছি। আর এই সব কাজটা শুধুমাত্র তোর নজরদারিতেই হবে। 3 দিন? ম্যাম, 3 রাত 1 করে দে। আমার ওই সমস্ত কনসাইনমেন্ট রেডি চাই 3 দিনের মধ্যে। কিন্তু বিভা, এতগুলো কাজ মঙ্গি একা করবে কি করে?
টাকাটা তো ও একাই নেয়। 3 দিন আগে ও ওর দাদু চোখের অপারেশনের জন্য লোন চেয়েছিল। যদি লোন চাই তাহলে তো কাজ করতেই হবে। দাদুর অপারেশন? মঙ্গি, তুমি আমাকে কেন বলোনি? আরে দাদুর অপারেশনের জন্য আমি তোমায় টাকা দিতাম। হিতেন দাদা, মুঙ্গি আমার এমপ্লয়ি। আমার এমপ্লয়ীদের সাথে তোমার কোনো রকম কোনো লেনদেনের সম্পর্ক নেই। এই টাকাটাই ওর লক্ষ্য। মানুষকে নিজের লক্ষ্য পূরণ করতে হলে তাহলে কোনো আত্মীয় নয়, নিজের বানানো রাস্তাতেই হাঁটতে হয়, যদি সাহস থাকে তো। কোনো প্রয়োজন নেই তার। মঙ্গি আমার বোন, টাকা আমি ওকে দেব। না খেমি দিদি, ম্যাম ঠিকই তো বলছেন। আমি আমার দাদুর জন্য টাকা জোগাড় করে নেব, নিজে খেটে দিনরাত কাজ করব। এমনিও দাদুর দেখাশোনা তো আমাকেই করতে হয়, কারোর থেকে সাহায্য নেব না আমি। তুমি কি পাগল হয়ে গেছো? আপনজন টাকা দিলে সেটাকে সাহায্য বলে না। সাহায্য আর ধার নেওয়ার মধ্যে পার্থক্য কি দাদা? হাতে সাহায্য নিয়ে মনের মধ্যে ধারের বোঝা নিয়ে চলতে পারবো না আমি। আমি জোগাড় করে নেব নিজের চেষ্টাতে, আজ থেকে, এখন থেকেই। আই এম ভেরি সরি ম্যাম, আমি এক্ষুনি ফ্যাক্টরি যাচ্ছি। এক্সেলেন্ট। নিজের দাদুর সমস্ত গুণ মুঙ্গি একাই পেয়েছে। কি নিখুঁত কাজ, একদম ওর দাদুর মতো। বুঝতে পারছি না যে আমার বিভা এত কঠোর কি করে হয়ে গেল। মা মা মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। ঠিক আছে সোনা, তুই গিয়ে চম্পাকলিকে বল ও তোকে খাইয়ে দেবে। আর তুই ঘরের ভেতরে কি করছিস? যা বাইরে যা। আচ্ছা মা। আরে এই তো আমাদের লক্ষ্মী। মা, এই ঠাম্মাটা বেঁচে আছে? খবরদার যদি ওকে ঠাম্মি বলিস। সোনা, আমি বলেছিলাম না উনি মারা গেছেন। এরপরে আর এই ঘরে আসবি না, ঠিক আছে? চল এবার তাড়াতাড়ি বাইরে চল, আমায় তালা লাগাতে হবে এই ঘরে। চল। এই ঠাম্মাটা তো লক্ষ্মীর মতো দেখতে।